স্বাগত জানাচ্ছি দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন খাদানগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবো দেশের বিনিয়োগের সম্ভাব্য খাত ও তার বর্তমান অবস্থা। আমাদের আজকের বিষয় মধ্যবিত্তের ফ্ল্যাট। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের আমাদের সাথে আছেন হরাইজন গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেবেন চট্টগ্রাম স্টুডিও থেকে ডেভেলপিং কোম্পানি দিগন্ত লিভিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শফিক এবং রাজশাহী স্টুডিও থেকে যোগ দেবেন মেসেস রহমান ডেভেলপার্সের ম্যানেজিং পার্টনার তৌফিকুর রহমান। স্বাগত আপনাদের। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন, যেখানে দেখব আমরা আবাসন খাতের সম্ভাবনা বা সমস্যা কি আছে সেটা বোঝার জন্য। 6 মাস হলো নতুন ফ্ল্যাটে উঠেছেন সালমা বেগম। স্বপ্নের ঘরে সবকিছু থাকলেও এখনো পাননি গ্যাস সংযোগ। নিরুপায় হয়েই তাই রান্নার কাজ চালাচ্ছেন বেশি দামে কেনা সিলিন্ডার দিয়ে। রান্না আধা হতে হতে গ্যাস সিলিন্ডার শেষ, আবার গ্যাস আনতে যাওয়া, লোকজন পাওয়া, গাড়ি পাওয়া, অনেক প্রবলেম, অনেক খরচ তো আছে, টাইম আর খরচ দুটাই। 2011 সালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের এই ফ্ল্যাটটিতে সালমা বেগমের মতো যারা উঠেছেন তাদের বেশিরভাগেরই একই দশা। 3টেতে গ্যাস আছে আর বাকি থাকলো কয়টা? 12টাতে গ্যাস নাই, সিলিন্ডার। গ্যাস সংকটে এভাবেই চলছে রাজধানীর নতুন ফ্ল্যাটবাসীদের জীবন। বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকলেও বন্ধ নেই বহুতল ফ্ল্যাট নির্মাণ। তবে থেমে আছে গ্রাহকদের কাছে এই ফ্ল্যাটগুলো সময় মতো বুঝিয়ে দেবার বিষয়টি। খোদ রাজধানীতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে হস্তান্তর ঝুলে আছে প্রায় 15,000 ফ্ল্যাট। এর ফলে ফ্ল্যাট বিক্রি এবং এ খাতে বিনিয়োগের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে বলে জানান আবাসন ব্যবসায়ীরা। বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ সরকার দেননি অনেকদিন যাবৎ। সেই কারণে ডেলিভারি দেওয়ার প্রজেক্টগুলো সময় মতো ডেলিভারি দেওয়া যায় নাই। এতে করে প্রজেক্টের কস্ট বেড়ে গেছে এবং নতুন প্রজেক্ট নিতে পারেনি ডেভেলপাররা। সব মিলিয়ে একটা মন্দাভাব বিরাজ করেছে পুরো 2011-ই। আর তাই বিদ্যুৎ ও গ্যাস সংকটের আশু সমাধানের সাথে সাথে এ খাতে বিনিয়োগকারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার কথা বলেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা এতক্ষণ প্রতিবেদনে দেখছিলাম, এখন আমরা আলোচনায় ফিরে যাই আমাদের অতিথিদের সাথে। প্রথমে আমি যারা মদিনের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে খুব সাধারণ একটা প্রশ্ন। আমাদের আজকে বিষয় হচ্ছে মধ্যবিত্ত ফ্ল্যাট। তো একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা তারা যদি ফ্ল্যাট কিনতে চান, আপনার কি পরামর্শ? অবশ্যই আমরা জানি মানুষের জীবনে সবচেয়ে বড় বেসিক নিডস হচ্ছে হাউজিং নিডস। আমরা মাজলো নিড হায়ারার্কি যে 5টা নিডসের মধ্যে দেখছি যে এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় নিডস। আর প্রতিটা মানুষেরই জীবনের স্বপ্ন থাকে যে সে টু বাই পিচ অফ ল্যান্ড অর টু বাই অ্যান অ্যাপার্টমেন্ট। তো এটা মধ্যবিত্ত আসলে আমাদের সবচেয়ে বড় টার্গেট এখন। আর মধ্যবিত্তকে টার্গেট করে কিন্তু এখন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এবং সরকার তাদের যে পরিকল্পনা হাতে নিয়েছে, তো আমরা মনে করি যে রিয়েল এস্টেট সেক্টরে এই মধ্যবিত্তকে টার্গেট করে যদি আমরা আমাদের পলিসিগুলো এখন তৈরি করি, তাহলে আগামী দিনে আমরা সফল হব। কারণ যারা সমাজে উচ্চবিত্ত ছিল এবং একসময় যারা অ্যাপার্টমেন্ট কিনতো 2টা 3টা বা 5টা করে তো অ্যাপার্টমেন্ট কিনেছে, তাদের কিন্তু এখন আর নিডস নেই অ্যাপার্টমেন্ট কেনার। অবশ্যই এখন অনেক রিয়েল এস্টেট কোম্পানি সেক্টরে আছে। এখন এই কোম্পানিগুলিকে যদি সার্ভাইভ করতে হয়, আমি মনে করি যে রিয়েল এস্টেট সেক্টরের মধ্যবিত্তকে টার্গেট করতে হবে। এবং এই মধ্যবিত্তকে টার্গেট করতে হলে এখানে তাদেরকে বিনোদনের প্রণোদনা দিতে হবে, তাদের ব্যাপারে চিন্তা করতে হবে। এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এসে আমি মনে করি চিন্তা না যদি করা হয়, তাহলে মধ্যবিত্তরা কিন্তু ফ্ল্যাট কিনতে পারবে না। আচ্ছা, আমি একই প্রশ্ন জনাব ফরহাদকে করতে যাচ্ছি। ফরহাদকে স্পেসিফিক্যালি প্রশ্ন করবো এরকম যে উনি একজন মার্কেটিং ম্যানেজার। সো আপনি একজন ক্রেতাকে কি ধরনের উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, যিনি ফ্ল্যাট কিনতে চান তার কি দেখা উচিত? আসলে সত্যি কথা হচ্ছে যে আমাদের দেশে এখন আবাসন শিল্পটা অনেক বিস্তৃত আকার ধারণ করেছে। শুধু ঢাকা শহরেই এখন 1000-এর অধিক ডেভেলপার কাজ করছে। তো স্বাভাবিকভাবে একজন ক্রেতা যখন একটা ফ্ল্যাট কিনতে যান, তাকে আসলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কথা যে জিনিসটা আমি একজন ব্যবস্থাপক হিসেবে বলবো, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে সবসময় মাথায় রাখতে হবে আমি যে প্রকল্প বা যে কোম্পানির কাছ থেকে ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি তার পাস্ট হিস্ট্রি কি, গত 10 বছরে উনি কিরকম ফ্ল্যাট বিক্রি করেছেন
হ্যান্ডওভার করার পর প্রজেক্টগুলোতে কি লেভেলের সার্ভিস দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে যিনি প্রকল্পটা তৈরি করছেন তার গুণগত মানটা উনি কতটা খেয়াল কিন্তু রাখছেন। একজন সাধারণ যিনি ক্রেতা তার পক্ষে সম্ভব এগুলো ওভারসি করা? আমরা অফিসিয়ালি আমাদের যে অ্যাসোসিয়েশন আছে রিহ্যাব থেকে সবসময় ক্রেতাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি। আপনারা সবসময় একজন ক্রেতাদেরকে যখন আমাদের অফিসে আসেন আমরা সবসময় বলে থাকি যে এই স্টেপসগুলো নিলে, লাইক আমরা বলে থাকি যে আপনি একটা প্রকল্পে বুকিং দেওয়ার আগে রাজুকের অনুমোদন আছে কিনা দেখে নেবেন। আমরা বলে থাকি যে রাজুকের অনুমোদন যদি থাকে তারপরে ওই প্রকল্পটা আসলে কিভাবে তারা বিল্ড আপ করছেন। আমরা যেমন সরাসরি বলি আপনি মোস্ট ওয়েলকাম টু আওয়ার ক্লায়েন্ট সাইট, আপনি আমাদের সাইটে আসবেন, আপনি ম্যাটেরিয়ালগুলো চেক করবেন। এবং শুধু তাই না, আমরা এটাও বলে থাকি যে আজ থেকে 10 বছর আগে আমরা যে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম যে প্রজেক্টগুলো, আপনি সেই ক্লায়েন্টদের সাথে কথা বলবেন। এবং দিস ইজ এন মানে ওপেন ইন্টারনেট ওয়ার্ল্ড, এখন যে কেউ ইচ্ছা করলে যে কোনো ইনফরমেশন বের করে ফেলতে পারে ব্লগের দুনিয়াতে। আজকে যদি আমি যদি প্রশ্নটা যারা মতিনের কাছে বলি, আপনি রেহাবের সাথে অনেক দিন জড়িত, রেহাব কি এরকম সার্ভিস দিতে পারে সাধারণ ক্লায়েন্টকে, ওয়ান স্টপ সার্ভিস? রিহাব আসলে অবশ্যই পারে, কিন্তু এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। রিহাবকে একটা রেগুলেটরি বডি হিসাবে গভর্নমেন্ট যদি রিহাবকে সুযোগ দিতেন তাহলে আমার মনে হয় এটা খুব সহজ। কারণ রিহাবে একমাত্র পারে, রিহাবের যারা সদস্য এবং যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন এবং বিভিন্ন কমিটিতে আছেন এবং যারা বিভিন্ন কোম্পানি এমডি চেয়ারম্যান, আপনি দেখবেন যে সমাজের অত্যন্ত কোয়ালিফাইড পিপল, তারা প্রফেশনাল হয় আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার অথবা এমবিএ হোল্ডার অথবা বিভিন্ন প্রফেশনাল পারসন। তো তারা কিন্তু সমাজের একটা খুব ক্লাস লেভেল। আমি মনে করি যে সরকার একা কেন দায়িত্ব নেয়, সরকারের উচিত টার্গেট করা রিহাবের সদস্যদেরকে এবং রিহাবকে উচিত যে ইউ শুড প্রিপেয়ার দ্য প্ল্যান। আপনারা পরিকল্পনা তৈরি করেন আমাদের সাথে বসেন, তারপর এটাকে আলোচনা হবে, ডিসকাশন হবে এবং দায়িত্ব দিয়ে দেওয়া হোক রিহাবের উপর। এবং রিহাবে যদি মনিটরিং সেল থাকে, আপনি যে কোশ্চেনটা একটু আগে করলেন, তো এটাতে আমি মনে করি যে যদি রিহাব মনিটরিং সেলটাকে স্ট্রং করা হয়, গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয়, এক্ষেত্রে অবশ্যই ক্রেতারা কিন্তু প্রতারিত হবে না। আজকে দেখেন যারা প্রফেশনাল কোম্পানি, যেটা উনি বললেন যে প্রফেশনাল কোম্পানিগুলোর কাছে যদি একজন ক্রেতা যায় সে কিন্তু প্রতারিত হয় না, সে ঠকে না। একটা ক্লায়েন্টের পক্ষে কিন্তু সম্ভব না আপনার গিয়ে দেখা ম্যাটেরিয়াল চয়েস করা বা কোয়ালিটি যাচাই করা বা সে যথাসময়ে দিবে কিনা, এটা নির্ভর করে আসলে ফার্স্ট হিস্ট্রি এবং কোম্পানি গুডউইলের উপর। এবং গুডউইল সম্পন্ন কোম্পানিগুলো তারা প্রফেশনালি কোম্পানিকে রান করে। তো আমি এখানে যে বিষয়টা ক্রেতাদের উদ্দেশ্যে বলবো, তাদের উচিত কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখা। যে সমস্ত কোম্পানি কমিটমেন্ট রাখে, রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমিটমেন্ট। যে সমস্ত কোম্পানি কমিটমেন্ট রাখে না তাদের কারণেই বদনাম হয় এবং এদের কারণেই কিন্তু ক্রেতারা প্রতারিত হয় এবং আলটিমেটলি যারা ভালো কাজ করে তাদের জন্য কিন্তু একটা সমস্যা। আমরা যারা ভালো কাজ করি আমাদের সেই ভালো কাজটা তখন প্রকাশিত হয় না। এটার সাথে আরেকটা যোগ করতে চাই, এক্ষেত্রে তো আমি বলছি ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছি, সেক্ষেত্রে ডিসপিউট সেটেলমেন্ট যখন ডিসপিউট হবে এটা কে দেখবে? আসলে সরকার থেকে মানে ওরকম ভাবে কোনো ডিসপিউট সেল নাই। রিহ্যাবের একটা আছে কমপ্লেইন সেল, ওখানে একজন গ্রাহক যদি প্রতারিত হন বা কোনো সমস্যার সম্মুখীন হন উনি সরাসরি আমাদের কাছে অভিযোগ পাঠাতে পারেন, রিহ্যাব কমপ্লেইন সেল বরাবর অভিযোগ পাঠাতে পারেন। বাট উনি যেটা বললেন যে গভর্নমেন্ট তো আসলে রিহ্যাবকে ওইভাবে এনপাওয়ার্ড করছে না যে আমরা কমপ্লেইনটা পেলে হয়তো আমরা অ্যাকশন নিতে পারি, সর্বোচ্চ আমরা তার রিহ্যাব সদস্যপদ বাতিল করতে পারি। এর বাইরে ড্রাস্টিক অ্যাকশন যেটা সেটা নেওয়ার ব্যাপারে আসলে আমাদের তেমন কিছু করণীয় থাকে না। বাট গভর্নমেন্ট যদি রিহ্যাবের সাথে সম্পৃক্ত হয়ে বা একটা গাইডলাইন রিহ্যাবের থেকে নিয়ে কাজটা করতো তাহলে মনিটরিং সেল যেটা বারবার উনি বলছেন সেটা অনেক বেশি অ্যাকশনে যেতে পারতো আসলে। আমি একটু আমরা যা প্রতিবেদন দেখছিলাম যে আবাসন শিল্প বা খাতটি সংকটের মধ্যে যাচ্ছে, সো আপনার কাছে সংক্ষেপে শুনতে চাই যে কি ধরনের সংকট প্রধানত আপনারা মনে করছেন এই মুহূর্তে? আমি শুধু প্রথমেই বলবো যে যে কোনো একটা সেক্টরে যদি বিজনেস শুরু করতে হয় এখানে প্রফেশনালি আসা উচিত। আমরা দেখি একটা প্রজেক্ট, আমি বলতে চাচ্ছি যে কি সংকট আপনারা এই মুহূর্তে ফিল করছেন। আমরা যখন একটা প্রজেক্ট করি, প্রজেক্টটা করার আগে কিন্তু ফিজিবিলিটি স্টাডি করতে হয় এবং একটা বিজনেস যখন শুরু করার আগে কিন্তু ফিজিবিলিটি করতে হয়। আমরা ইদানিংকালে দেখেছি অনেক ডেভেলপার আছে যারা বিভিন্ন ধরনের বিজনেস করতেন কিন্তু তারা দেখা দেখি এই ব্যবসায় এসেছেন। আমি মনে করি এটাই বিজনেসের জন্য একটা বড় ধরনের লিমিটেশন। যারা প্রফেশনালি এই সেক্টরে প্রথম থেকে এসেছেন এবং এখনো কাজ করছেন, প্রফেশনাল কোম্পানিগুলো কিন্তু কখনো কোনো প্রবলেম হবে না। আমি মনে করি তাদের জন্য কোনো ক্রাইসিস নেই। ক্রাইসিস একমাত্র যারা নন প্রফেশনালি মানে এন্ট্রি করেছে এই সেক্টরে এবং যারা প্রফেশনাল হতে কাজ করতে পারছে না তারা কিন্তু আলটিমেটলি এই সেক্টর থেকে বেরিয়ে যাবেন। এবং এই ক্রান্তিকালটা এখন আমরা কিন্তু ফেস করতেছি এই সেক্টরে। তার কারণ
এখন কিন্তু অনেক কম্পিটিশন মার্কেট। আপনি জানেন যে কম্পিটিশন মার্কেটে যদি আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন না করতে পারি, কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস অনুসারে যদি আমি আমার প্রোডাক্টটা না অফার করতে পারি, তাহলে একটা সময় পরে সে কিন্তু আমাকে রিজেক্ট করবে। আমি একই প্রশ্ন জনাব ফরহাদকে বলতে চাচ্ছি, আপনি কি মনে হয় অ্যাজ একটা সেক্টর, একটা আবাসন খাত হিসেবে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় এই মুহূর্তে? এটার সামনে উন্নতির ক্ষেত্রে বাধা কি মনে হচ্ছে? আসলে সবচেয়ে বড় কথা যেটা উনি যেটা বললেন যে রিয়েল এস্টেট খাতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমাদের দেশে যেহেতু শহর অঞ্চলে জমির পরিমাণ কম, এবং আমি যেটা একটু আগে বললাম যে 1000 ডেভেলপার আছে, এবং এই কন্টেস্টটা হচ্ছে মূল সমস্যাটা, যে বাজারে একটা অসুস্থ প্রতিযোগিতার জন্ম হয়েছে। সাথে আমি ছোট্ট একটা চ্যাট করি, সরকারি পর্যায়ে আমাদের সহযোগিতার খুব একটা অভাব আছে, যে জন্য আসলে এখন আমরা হুমকির মুখে পড়েছি শিল্পটা। আমাদের সবচেয়ে বড় সংকট যেটা বিদ্যুৎ এবং গ্যাস, যেটা মানুষের একটা মৌলিক চাহিদা একটা ফ্ল্যাটে থাকার জন্য, সেটা আমরা সরকারি পর্যায়ে পাচ্ছি না। গ্যাস সংযোগ 2009 থেকে সরকারিভাবে দেওয়া বন্ধ আছে। আপনারা যেটা বাসাবাড়ি গ্যাসের কথা, বাসাবাড়ি গ্যাস, এটা তো সরকার পরিষ্কার করে দিয়েছেন যে এই মুহূর্তে সম্ভব নয়। সো এটা কি আর কিন্তু এটার আসলে সম্ভব নয় সরকার যেটা বলছেন, সেটা যদি রিয়েলিটি, যেটা ফিজিবিলিটি স্টাডিজের কথা বলছেন, রিয়েলিটিটা যদি বিবেচনা করা হয়, ইভেন পেট্রোবাংলা চেয়ারম্যানও প্রকাশ্যে বলেছেন যে বাসাবাড়িতে আসলে সত্যিকার অর্থে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন, সেটা পেট্রোবাংলা ইজিলি এখন প্রোভাইড করতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের যে কনজাম্পশন, সেই সব ডোমেস্টিক ইউজের যে কনজাম্পশন, এটা অত্যন্ত কম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কারণটাতে মধ্যবিত্ত নিয়ে যখন আমরা কথা বলছি, আপনাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল বলি, একটা 4 জন সদস্যের একটা ফ্যামিলিতে যখন আমরা এলপিজি গ্যাস নিচ্ছে, যেটা অত্যন্ত একটু রিস্কের ব্যাপার আছে আমাদের দেশে, যেটা মুভমেন্টের ক্ষেত্রে, একটা ফ্যামিলিতে 3 থেকে 3,500 টাকার এলপিজি গ্যাস লাগে, যেটা আসলে প্রকৃত মূল্য নয়, এটা অধিক মূল্যে বিক্রি হচ্ছে সরকারি মনিটরিং এর অভাবে। অথচ এই সংযোগটাতেই যদি বাসাবাড়িতে সরকারি পর্যায়ে গ্যাস দেওয়া যেত, সেটা ধরো 500 টাকার মধ্যে হয়ে যেত। তাতে সুবিধা কি হতো, মধ্যবিত্তে যে এই বিশাল প্রতি মাসের ব্যয়, সেই ব্যয়টা কিন্তু কমে আসতো। আর যেটা বলছিলাম যে ইউটিলিটি কানেকশনে যে এখন এই বিশাল একটা দীর্ঘসূত্রিতা রয়েছে, সেই জন্য ডক্টর তৌফিক সিরাজ আপনাদের রিপোর্টে বলছিলেন যে আমরা ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার দিতে পারছি না। তাহলে কিন্তু আমরা যে বিশাল অঙ্কের বিনিয়োগটা করেছি প্রকল্পে, সেই সমস্ত বিনিয়োগটা কিন্তু আমার স্টাক হয়ে যাচ্ছে। কারণ আমি যতক্ষণ পর্যন্ত ক্রেতাকে আমার ফ্ল্যাটটা বুঝিয়ে দিব না, তিনি কিন্তু তার পূর্ণ ফ্ল্যাটের মূল্য আমাকে পরিশোধ করবেন না। সো এই যে একটা মানে স্টাক অবস্থা, তাতে বিনিয়োগ সবসময় বাধাগ্রস্ত। আমরা এই মুহূর্তে সময় স্বল্প, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। ঠিক স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথে স্টুডিওতে রাজশাহী এবং চট্টগ্রাম স্টুডিওতে যোগ দিয়েছেন, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন দিগন্ত লিভিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শফিক, এবং রাজশাহী স্টুডিও থেকে যোগ দিয়েছেন মেসার্স রহমান ডেভেলপার্স ম্যানেজিং পার্টনার তৌফিকুর রহমান। আমরা তাদের সাথে ওনার সাথে একটু আলোচনা ফিরে যাবো একটু পরে। আমরা এই মুহূর্তে যেখানটা আমরা কথা বলছিলাম যে আবাসন খাতের সংকট নিয়ে, সংকটের কথা আসলে আমার কাছে যেটা আসে, একটা বিষয়টা মনে আসে যে ক্রাইসিস ড্রাইভস ইনোভেশন। সো এমন কি নতুন চিন্তা করছেন আপনাদের দিক থেকে যেটা এই সংকটকে সমাধান করা যায়? সবকিছুই তো সরকার, আমি জানি সরকার সবকিছু করবে না, তারপর আপনার দিকে একটা বড় একটা অংশ আছে যেটা আপনার কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, অবশ্যই খুব চমৎকার প্রশ্ন করেছেন। এটা হচ্ছে যে অবশ্যই এই সেক্টরকে রক্ষা করতে হলে যারা ডেভেলপার আছেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এবং আমরা ওইটা নিয়েই কাজ করছি। আমরা এখন চিন্তা করছি যে অবশ্যই আমাদেরকে কোয়ালিটি মেনটেন করতে হবে, টাইমলি ডেলিভারি করতে হবে আমাদের প্রোডাক্ট, এবং যেই প্রজেক্টগুলো আমরা নিব প্রপার ওয়েতে সেটা কমপ্লিট করব। এবং আমাদের যে কানেকশনসের কথা যেটা বলা আসছে এখানে, সেটা বিশেষ করে বিদ্যুতের কানেকশন দেওয়া শুরু হয়েছে, এবং এটা আসার পরে অন্যান্য যে গ্যাসের যে কানেকশনটা, এটার বিকল্প যে সেটাকে গভর্নমেন্টকে এখন যদি সেই ব্যবস্থা করা হয়, আমি মনে করি যে আমরা এই সেক্টরটাকে প্রপার ওয়েতে লিড করতে পারবো। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি এখন একটু আমাদের চট্টগ্রামে যে আমাদের যে অতিথি আছেন ওনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। আমি আমাদের চট্টগ্রাম স্টুডিওতে আমাদের যে অতিথি আছেন, আপনার কাছে আমি প্রশ্নটা হচ্ছে যে মোহাম্মদ শফিক সাহেব,
চট্টগ্রামে এই মুহূর্তে আবাসন শিল্পের ব্যবসাটা কেমন চলছে, স্পেশালি ফ্ল্যাটের ব্যবসা? দেখুন, আমি একটু বেঁকে যাব যে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না চট্টগ্রাম। একটু আগে যে আমাদের রিহ্যাবের যিনি প্রতিনিধি আছেন উনি আলোচনা করলেন যে এই সেক্টরে অথবা এই শিল্পে সংকট চলছে এবং সংকটগুলো ধীরে ধীরে উত্তরণের কোনো আমরা উপায় দেখছি না, বরং এগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যে গ্যাস সংকট আলোচনা করলেন, বিদ্যুৎ সংযোগের সংকটটা আলোচনা করলেন, অর্থনৈতিক বিপর্যস্তকর যে অবস্থাটা, আমরা সমৃদ্ধির দিকে যাচ্ছি কিনা এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। আমরা যে অর্থনৈতিক বিপর্যস্তকর যে অবস্থাটা, সেটাও আমাদের আবাসন শিল্পে এটাকে সংকটের দিকে একটু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়গুলো যেহেতু আবাসন শিল্পের সাথে জড়িত যারা, তারা এটা ফেস করছে, এটা খুব ব্যাপক আকারে এটার সম্মুখীন হচ্ছে। ঠিক তারই সাথে আমরা চট্টগ্রামে যারা আবাসন শিল্পের সাথে জড়িত আছি, আমরা এর থেকে বাইরে যেতে পারতেছি না। জনাব শফিক, আমি খুব স্পেসিফিক একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে, হচ্ছে গত 2 বছরে ফ্ল্যাট বেচাকেনা কি পরিমাণটা কেমন, এটা কি তা কমেছে না বেড়েছে? আমি ঠিক ব্যবসার আসল জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে। এটা এই সংকটের কারণে 50% কমেছে, 50% এই ব্যবসার বেচাকেনাটা কমে গেছে। তো আমি যেটা দেখছি আর সামগ্রিকভাবে যেটা দেখছি, কারণ একটা ক্লায়েন্ট যখন সে একটা ফ্ল্যাট কিনবে তখন তার ওখানে বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, ব্যাংক সাপোর্ট পাওয়া যায় কিনা, পর্যাপ্ত পরিমাণ ব্যাংক লোন পাওয়া যায় কিনা, তারপরে ল এন্ড অর্ডার সিস্টেম সবকিছু মিলে আমরা সঠিক উত্তর আমি এবং আমাদের রাজশাহী স্টুডিওতে আমাদের যে অতিথি আছেন জনাব তৌফিকুর রহমান, ওনার কাছে প্রশ্ন করছি, আমরা ঢাকা বা চট্টগ্রামে যেভাবে আবাসন শিল্পে গ্রোথ দেখেছি, সেটা কি রাজশাহীতে শুরু হয়েছে ব্যবসা, বা রাজশাহী আবাসন খাতে ব্যবসাটা কেমন? এটা কি ফ্ল্যাট কেন্দ্রিক এখন শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি রাজশাহীতে আবাসন যে ব্যবসা, যেটা আপনার ডেভেলপার হিসাবে, তো সেটা খুব রিসেন্টলি এটা শুরু হয়েছে এবং এটা বর্তমান যে অবস্থা তাতে আবাসন প্রকল্প যারা আবাসন প্রকল্পের সাথে জড়িত আছে তারা খুব একটা সুখকর দিন যাপন করছে না। তার কারণ এই আবাসন প্রকল্প করতে যে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমনটি আপনার ব্যাংক ফাইন্যান্সের ব্যাপারে ব্যাংক আমাদেরকে সেরকমভাবে সাহায্য সহযোগিতা করছে না। কারণ এই বিষয়ে আমি আপনাদের এখানে স্টুডিওতে যে রিহ্যাবের প্রতিনিধি আছে তার কাছে আমার একটা প্রশ্ন, যে ওনারা রিহ্যাবের কার্যক্রম তো ঢাকা এবং চিটাগাংয়ের ভিতরে সীমাবদ্ধ, রাজশাহী বা অত্র অঞ্চলে রিহ্যাবের কোনো কার্যক্রম আছে বলে আমার জানা নেই। অথচ রিহ্যাবের মেম্বার ছাড়া আপনার কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান আপনাকে অবশ্যই আমরা এখন কিন্তু ঢাকায় স্যাচুরেটেড। আমরা কিন্তু এই ব্যবসা এখন ঢাকার উপর যদি নির্ভর করি ডেভেলপারদেরকে, আমরা কিন্তু টিকতে পারবো না। অবশ্যই আমরা রিহ্যাব থেকে চিন্তা ভাবনা করছি যে ঢাকার বাইরে যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট টাউন করা বিভাগীয় শহরগুলো এবং জেলা শহরগুলো, আপনি খুব খুশি হবেন জেনে যে খুব কাছে ঢাকার কাছে কুমিল্লায়, সেখানে আমি কিছুদিন আগে জানলাম যে ওই কুমিল্লাতে প্রায় 100-র উপরে ডেভেলপার কাজ করছে। পাশাপাশি ফেনী এবং অন্যান্য জেলা শহরগুলিতে কাজ শুরু হয়ে গেছে। তো আমি মনে করি রাজশাহীতে আপনাদের যথেষ্ট অপরচুনিটি আছে এবং আমরা অবশ্যই রাজশাহীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা ডেভেলপাররা রাজশাহীতেও যাব এবং সেখানে যাওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ফ্যাসিলিটিসগুলো দরকার আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি এবং সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে যেন যত রকমের সহযোগিতা লাগে গভর্নমেন্ট আমাদেরকে করবে এবং গভর্নমেন্ট সেই হিসাবে কিন্তু পরিকল্পনা নিয়েছেন। ধন্যবাদ জনাব মতিন। আমি ঠিক একই জিনিসটা জানতে চাচ্ছি জনাব ফরহাদুজ্জামানের কাছে। উনি ইস্টার্ন হাউজিং এর কাজ করেন।
আপনার প্রতিষ্ঠান বেশ বড় একটা প্রতিষ্ঠান, আপনাদের কোনো প্ল্যান আছে এরকম ঢাকার বাইরে বা গেছেন কিনা, বা আদৌ কি অবস্থা আপনাদের যে চট্টগ্রামে ঢাকার বাইরে? আমার কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড অনেক বছর ধরেই কাজ করছে। আমাদের ভাই যেরকম বলছিলেন, কুমিল্লাতে ইস্টার্ন হাউজিং এর প্রজেক্ট আছে, সিলেটে ইস্টার্ন প্রজেক্ট আছে, বিভিন্ন জায়গাতে প্রজেক্ট আছে, এবং খুলনাতে আমরা প্রকল্প করেছি। তো আলটিমেটলি আসলে ঢাকার বাইরে তো প্রকল্প করতে হবে, যেটা উনি বলছিলেন যে ঢাকা এখন স্যাচুরেটেড একটা অবস্থায় আছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ শফিক, আপনাকে খুব অল্প সময় আমাকে উত্তর দেবেন, সেটা হচ্ছে যে আপনাদের সুপারিশ কি এই মুহূর্তে চট্টগ্রামের আলোকে যে এই খাতকে একটু অবস্থা ভালো করতে হলে? আমি যেটা মনে করি, রিহাবের যেহেতু একজন সম্মানিত প্রতিনিধি স্টুডিওতে আছেন, আমি ওনার মাধ্যমে যেটা বলবো যে একই মিটিংয়ে জ্বালানি উপদেষ্টা মহোদয় বলেন যে আমরা আবাসিকে গ্যাস সংযোগ দিতে পারবো না, পাশাপাশি পেট্রোবাংলার সম্মানিত চেয়ারম্যান বলেন পর্যাপ্ত পরিমাণে আছে, আমরা রেডি। ধন্যবাদ। আমি জনাব তৌফিকুর রহমানের কাছে যেতে যাচ্ছি। তৌফিকুর রহমান সাহেব, আপনার কোনো পরামর্শ আছে কিনা অনুষ্ঠানের মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি যে মফস্বল সেই শহরগুলো আছে, সেই শহরগুলোতে যদি রিহাব এবং সরকার আমাদেরকে বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমাদের সময়ের সংক্ষিপ্ত সময়, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আজকে একটা জমজমাট আলোচনা করলাম বলে আমাদের বিশ্বাস। তো আজকের মতো আমরা এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আমাদের মতিঝিল থেকে, খাতুনগঞ্জ থেকে মতিঝিল অনুষ্ঠানে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।